প্রথম দিন বাংলা বছরের। আর এই দিনেই চিরাচরিতভাবে আমরা সবাই ছোট থেকে ঠিক আশ্রমে এই পয়লা বৈশাখের দিনটা কাটাতাম। আর এই দিন শুরু হতো প্রার্থনার পরে আমার ঋত্বিক দেবতা যিনি ঠাকুরের সম্মুখে গাইতেন আর্য ভারতবর্ষ আমার, সেই প্রণম্য কিরণদার গান দিয়ে আমাদের শুরু হতো সেই আজকের পয়লা বৈশাখ। তারপর সব কোলাহলী করতে যেতাম, ঠাকুর প্রণাম, গুরুজনদের প্রণাম, এই ছিল আমাদের ঢল তখনকার দিনে। আমার খুব ভালো লাগছে, অনেকেই এসছে আজকে আমার প্রিয়জনেরা, আমাদের সবাই এসেছে, প্রতিজ্ঞা টতিজ্ঞা থেকে শুরু করে বাবা এসছে, মহামা এসছে, আমাদের সব প্রিয়জন সব প্রত্যেকেই অনেকেই এসছেন এবং অনেকে আসতে পারেনি। কিন্তু চুম্বুকে দু একটা কথা আমি বলবো, বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে খুব সংকটকাল। কাকা ইষ্টভীতির কথা বলছিল। ইষ্টভীতিটা এত গভীর তাৎপর্যপূর্ণ, শতকরা 99.99% সৎসঙ্গ ইষ্টভীতির মানেই বোঝে না। ইষ্টভীতির বিধি সম্পর্কে সচেতন না। যত দিন যাচ্ছে, আমি একটু আগে কাকাকে বলছিলাম, দেখো এই 52 বছর ধরে চলছি, এর মধ্য দিয়ে যা দেখতে পাচ্ছি যে দিনের পর দিন ইষ্টভীতির যে ডিপার মিনিং, সেগুলো কিন্তু আমাদের ভেতরে ফুটে উঠছে। ইষ্টভীতির উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য কি? অর্থাৎ গুরুর প্রতি টান বাড়ানো। ইষ্টভীতি আমরা করি কেন? গুরুর প্রতি টান বাড়ানো। ইষ্টভীতি স্বস্ত্যয়নীর মধ্যে পার্থক্য কি? ঠাকুর বলছেন ইষ্টভীতি স্বস্ত্যয়নীর প্রথম ধাপ, এ না করলে স্বস্ত্যয়নীর হয় জানিস অপলাপ। আমি ইষ্টভীতি করছি অথচ স্বস্ত্যয়নী ব্রত গ্রহণ করছি না, তার মানে ইষ্টভীতি কিন্তু ঠিক হচ্ছে না। ইষ্টভীতি কিন্তু ক্রমবৃদ্ধিপর করে রাখতে হয়। ঠাকুরের সব কথা বলা আছে। কিরকম ক্রমবৃদ্ধিপর? আজকে আপনি এবছর করছেন 1 টাকা, এর পরের বছর কিন্তু বাড়াতে হবে, তার পরের বছর কিন্তু আরো বাড়াতে হবে। ইষ্টভীতি কিন্তু ক্রমবৃদ্ধিপর করে রাখতে হবে। আবার ঠাকুর বলতেন তুমি যেখানে ইষ্টভীতি দেবে সে রাগে তুমি অনুরঞ্জিত হবে। অনেক বড় বড় কথা, এত গভীর কথা। ঠাকুর বলছেন নুন ফলবাহী হয়ে যাবে না হালে। ঠিক জায়গায় যদি না পড়ে নুন ফলবাহী হয়ে যাবে, ফল হবে না, ইষ্টভীতি হবে হলেও খুব কম পরিমাণ হবে। এগুলো এত গভীর কথা, এগুলোর সঙ্গে সংগঠন বা এই সমস্ত কিছুর কোনো কিছু ইষ্টের সঙ্গে সরাসরি এই যে অনুশাসন, এই অনুশাসন খুব কম লোকই জানে। একটা ছোট্ট ঘটনার কথা আমি বলি। এই বাবা বসে আছে, তখন ওদের জ্যাঠার বাড়িতে আমি আর অধ্যাপক অনেকবার সরকারতে একসঙ্গে থাকতাম রাত্রিবেলা। তার রাত্রিবেলায় শুয়ে আছি, অনেক গল্প শোনাতে। আমাদের আশ্রমে টাটানগরে কমলাক্ষ সরকার বলে একজন ছিলেন, গুরুভাই, পুরনো সৎসঙ্গে ঠাকুর থাকাকালীন। কমলাক্ষ খুব নাম করা একজন বিশিষ্ট ব্যক্তিত্ব টাটানগর। তিনি এক ভদ্রলোককে সঙ্গে করে এনেছেন ঠাকুরের কাছে। তার অনেক সমস্যা, মানে এত সমস্যা, তার নানা রকমের সমস্যা ঠাকুরের কাছে তিনি বললেন। তার অসুখ বিসুখ, জ্বালা যন্ত্রণা, অনেক কষ্টের কথা বললেন। বলে বলছে তোর মূল সমস্যা কি? ঠাকুর জিজ্ঞাসা বলছে ঠাকুর এই পয়সায় কি হচ্ছে না। তখন টাটানগরের টিস্কোতে চাকরি করে। টিস্কোর মাইনে চিরকালই একটু ভালো, টাটার মাইনে একটু চিরকালই ভালো, অন্যান্য প্রতিষ্ঠানের থেকে ভালো বেতন পায়, কিন্তু তার কিছুতেই চলছে না। বলছে ঠাকুর আমার অর্থ কষ্ট, সব কষ্টের মূলে অর্থ। তখন ঠাকুর তাকে বললেন এই এটা একটা কাগজ দিত, এগুলো কিন্তু প্রত্যক্ষ কোনো বইয়ে লেখা নেই। ঠাকুর বললেন একটা কাগজ দিয়ে, বললেন তোমার আয় ব্যয় লেখো। এবার ওর আয়টা একটা নির্দিষ্ট, যারা মাইনে পায়, চাকরি করে, তারা আয় সম্পর্কে সচেতন, এটা আমার আয়। কিন্তু ব্যয় তো সবার মনে থাকে না, কি খরচ করি সারা মাসে। তা উনি মাথা চুলকে লিখতে শুরু করেছেন, লিখে আসছেন। কিছুক্ষণ বাদে আর মেলাতে পারছেন না, আয়টা বেশি হয়ে গেছে কিন্তু ব্যয় মেলাতে পারছেন। কি হয় খরচ দিতে শেষে একটা সত্যি ঠিক বললো, শেষে ইষ্টভীতিটা লিখে দিয়েছে।
লিখে ট্রায়াল ব্যালেন্স মিলিয়ে দিয়েছে, আয় আর ব্যয় সমান হয়ে গেছে। ঠাকুর তখন ওই বঙ্কিম দত্তের যে একটা কালো চশমা ছিল, ঠাকুর সেই চশমাটা চিরকাল পড়তো। ইচ্ছা করলে সোনার ফ্রেম দিয়ে লোকে বাঁধিয়ে দিতে পারত, কিন্তু ভালোবাসার এমনই একটা ঠাকুর এতই প্রতিভুক্ত ছিলেন, ওই ডাক্তার বঙ্কিম রায় যে চশমা দিয়েছিলেন, ঠাকুর সারা জীবন সেই চশমাটাই ব্যবহার করেছেন, কালো ফ্রেমের মোটা ফ্রেমের চশমা। তা সেই চশমাটা নিয়ে ঠাকুর নিয়ে আর দেখছেন আয় আর ব্যয়, বুঝতে বুঝতে বলছেন আমি কই বলছে ঠাকুর এই যে শেষে, এই যে আপনার এখানে এইখানে। তখন ঠাকুর কুম্ভকর্ণে বললেন এইটাকে উপরে তোল, এটা শেষে আছে তো, এটাকে উপরে তোল। সবচেয়ে বড় ধান্দা ইষ্টভৃতি হলে তখন থেকে দেখতে পাবি জীবন কেমন করে। সবচেয়ে বড় ধান্দা ইষ্টভৃতি হলে তখন থেকে দেখতে পাবি জীবন কেমন হবে। এ হচ্ছে কিন্তু ঠাকুরের ইষ্ট রাজা। ঠাকুর বলছেন ইষ্ট পিতৃ রাজা আর পিতৃ পরিবার, ইষ্ট রাজা আর পিতৃ পরিবার, ইষ্ট রাজা পিতৃ পরিবার এই চার ভাগে আমল অন্তর করবি ব্যবহার। ইষ্ট রাজা পারিপার্শ্বিক পিতৃ পরিবার এই চার ভাগে আহরণ তোর করবি ব্যবহার। এমন তোর চলায় জানিস জীবন যাপন ধন্য মানিস, রক্ষারি তোর চতুর্দিকে থাকবে হুঁশিয়ার। তাহলে আগে আমি যদি মাইনে পাই তার জন্য তুলে রাখবো আগে ঠাকুর, ইষ্ট, তারপরে রাজা, তারপরে ট্যাক্স দিতে হবে, তারপরে পারিপার্শ্বিক পিতৃ পরিবার, তারপরে শেষে কিন্তু এই পরিবার পরিবার। তাহলে কতখানি প্রেশার ঠাকুর নিতে বলেছেন ভাবলে আশ্চর্য হয়ে যেত। আমার জীবনের ঘটনা মনে পড়ে, দীর্ঘ 40 বছর সন্তানটা বোঝা গেল এই জড়িয়ে আছে। এই যখন কলকাতায় আসে 82-83 সালে ইংরাজি, তখন থেকে আমরা একসঙ্গে ঠাকুরের কাজ করছি। তার আগের কথা বাদ দেন, মানে কনসিয়াসলি আমি যখন কলেজে পড়তে এসেছি তারপরের সঙ্গে যোগাযোগ, আমরা একসঙ্গে ঘুরে ঘুরে বেড়াই, গান করি দীর্ঘদিন ধরে। এমন একটা সময় গেছে আমরা তখন 10 টাকা করে স্টুডিও চালু করে দিয়েছি, ও 10 টাকা না 10 টাকা, আর আমিও সেই সময় 10 টাকা করে চালু করে দিয়েছি। কি হবে এবার তো একবার দীঘা থেকে ফিরছি, সারা রাস্তায় অনেক টাকা, পকেটে প্রায় কত টাকা ছিল, 10-15 হাজার ছিল না, ওখানকার দিয়ে 10-15 হাজার টাকা পকেটে আছে, কিন্তু সারা অন্যের টাকা, ওর দাদার টাকা, শান্তিদার কোন একটা প্রয়োজনে। সেখান থেকে তো সারা ইষ্টভূতি করতে পারছি না। এইদিকে আমাদের সব পয়সা ফুরিয়ে গেছে, বাগনান স্টেশনে বুঝলেন নেমে ওতে আমাদের ভিক্ষে করেছি, ভিক্ষে করে ইষ্টভীতির পয়সা, এসব ইতিহাস, ইষ্টভীতির পয়সা জোগাড় করে তাও তো কুলো এনে, সারা কেউ তো ভিক্ষা দিচ্ছে না, 10 টাকা তো অনেক টাকা, কিন্তু সারা 10 টাকা তো বাড়িয়ে ফেলেছি, কি করে করবো। তারপরে ওখান থেকে এসে না খেয়ে বুঝি 11টা-12টার সময় দেশের বাড়িতে এসে ঢুকলো, ওর বৌদিদের থেকে পয়সা চেয়ে নিয়ে ইষ্টভূতি করে তবে জীবন রক্ষা হলো। কিন্তু এই যে ইষ্টভূতি করার পরিণাম এমন একটা পর্যায়ে পৌঁছল, পরবর্তীকালে কিন্তু একটা সময় ছিল আমি দৈনন্দিন 1 লক্ষ টাকা রোজগার করতাম হাইকোর্টে। এরকম একটা জায়গায় কিন্তু ঠাকুর আমাকে তুলেছিলেন। এই ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছি, তখনকার দিনে 2007-8 সালে প্রতিদিন 1 লক্ষ টাকা রোজগারের জায়গায় ঠাকুর আমাকে পৌঁছে দিয়েছিলেন, বিবাহ করে, করুণা করে। গ্র্যান্ড হোটেল থেকে আমি বাড়ি ফিরতে পারতাম না, এত মামলার চাপ ছিল। 25,000 টাকা ভাড়া করে গ্র্যান্ড হোটেলে থাকতাম। আর যত তখনকার বড় বড় কাউন্সিল, অনিন্দ মিত্র থেকে শুরু করে ব্যারিস্টার বিমল চ্যাটার্জি, তারপরে এই যে মারা গেল চোখের সামনে নির্দয়ভাবে বসে আছে সোমনাথ চ্যাটার্জির ছেলে প্রতাপ চ্যাটার্জি ব্যারিস্টার, মানুষের কিছু টেকে না। প্রতাপ চ্যাটার্জি সোমনাথ চ্যাটার্জির ছেলে। আমি একটু আগে কথা বললাম, বার অ্যাসোসিয়েশনে গিয়ে দেখলাম তার ঘাটটা এরকম হয়ে গেছে। আমি বাপকে বললাম, বাবা তুমি চোখে খুলে নামাতে হবে, তোমার মনে পড়ছে তো? এই বেশি তো কয়েক বছর আগের ঘটনা। মানুষ যে কতখানি অসহায় হতে পারে
মানে সমস্ত জজেরা, অনেক জজেরা সব দুনিয়াতে এমন পরিস্থিতি কি গ্রহ সংকট, তাকে ওই অত বড় বডিকে কিছুতেই টেনে নামাতে পারছি না। মনে পড়ছে তো তোমাকে, সামনে বসে আছে, আমি চেষ্টা করছি তাকে হসপিটালে দেবো, কিন্তু দুতলার ঘর থেকে বার অ্যাসোসিয়েশন থেকে কিছুতেই মোটা সোটা চেহারা করে নামাতে পারছি না। তারপরে সবাই মিলে ধরে নামালাম, কমপক্ষে 80 লাখ থেকে 1 কোটি টাকার কত গাড়ি এলো, ওনাকে তুলে হসপিটালে নিয়ে যাবে, কোনো গাড়িতে ওনার চেহারাটা ঢোকাতে পারছি না। আছে ব্যারিস্টার সোমনাথ চ্যাটার্জি, লোকসভার স্পিকার, তার ছেলে ব্যারিস্টার প্রতাপ চ্যাটার্জি, মনে পড়ছে? একটার পর একটা গাড়ি আসছে। মানে গ্রহ যখন মানুষের কি খারাপ হয়, তখন কি ভয়ঙ্কর পরিণতি হয় বুঝে দেখে। তার সব আছে, এক ফোনে সব কাজ হয়ে যেত তার, কিন্তু কেউ জানতেও পারছে না। বিচারপতিরা তাদের মতো বিচার করছে, ও যে এক্ষুনি মরে যাবে। আর আমাতে আর বাপ আরো কয়েকজন সব অনেকেই জুটে গেছে, প্রচুর লোক জুটে গেছে। জুটে গেলে কি হবে? একটার পর একটা গাড়ি আসছে, একটার পর একটা গাড়ি তোমার চেহারাকে ঢুকাতে পারছে না, শুধু হসপিটাল নিয়ে গেলে পারছে না। শেষ পর্যন্ত একটা ভাঙা টাটা সুমো, তার মধ্যে কোনো রকম সেই বডিটাকে তোলানো হলো। মানে কিভাবে যে তুললাম, রাস্তায় যেতে যেতেই সে শেষ। তাহলে এই যে ঠাকুর বললেন গ্রহ সংখ্যা, ঠাকুর কি সুন্দর ভাষায় বলছেন, এই গ্রহ বিপাক ইষ্টভূতি এবং স্বস্ত্যের নিখুঁত পালনে ঠাকুর বলছিলেন, যতই গ্রহ থাক না দেখো, গ্রহের ফেরে বলবি কম, থাকতে আয়ু ভাল হই না, থাকি স্বস্ত্যয়নী কম। এই স্বস্ত্যয়নী যে কত বড় মারাত্মক ব্যাপার, ইষ্টভূতি। ঠাকুর বলছেন নিবেদনও মারাত্মক জিনিস। নিবেদন বা তার পালনে বা পাঠানায় যদি খুঁত থাকে, ঠাকুর বলছেন এই ফাঁকের মধ্যে দিয়ে ফাঁকি দিয়ে পড়ে। এত বড় বড় কথা সব ঠাকুরের বলা আছে ইষ্টভৃতির অনুশাসন সম্পর্কে। এগুলো কিন্তু 4টি কথা না, এগুলো হচ্ছে প্রদীপ টান বাজানো। ভগবান কি চান জানেন? ভগবান চান আমাদের টান, ভগবানের প্রীতি প্রত্যাশা। ভগবান কিন্তু ভালোবাসা চান, আর কিছু না। ঠাকুর বলছেন প্রিয় পরম আচার্য বিভূতিতে মুখ ভাষায় বলে থাকেন, আমায় ছেড়ে কাউকে বেশি ভালোবেসো না, তাতে প্রাণে ব্যথা লাগে। আমাকে নিয়ে ঘর দুনিয়াকে ভালোবাসো, পরিচর্যা করো, পরিবর্ধন করো। ঠাকুর চান কিন্তু ভালোবাসা, নির্ভেজাল ভালোবাসা, খাঁটি ভালোবাসা। এটা কিন্তু পুরুষোত্তম ঠাকুর চান। আজ এবং তিনি বিলিয়ে গেছেন ভালোবাসা। এবং সব থেকে বড় কথা কি জানেন? শিবরাম চক্রবর্তী, আমি যেতাম হুগলি ডিস্ট্রিক্ট ইনচার্জ, কিরণদার বন্ধু ছিল। একদিন সকালবেলা তিনি ঠাকুর বাড়িতে গেছেন, গিয়ে বড়দা তাকে মিষ্টি নিয়ে একটু খাইয়েছে, মিষ্টির দোকান রেখে খাইয়েছে। সবাই কিন্তু চেষ্টা করতেন তার আওতায় আনতে, শিবরাম তাকে খাইয়েছেন। আর সেই সময় অনেকে ঠাকুরের কাছে গিয়ে বড়দার কথা বলতো, ঠাকুর সেরকম দেখাতেন। শিবদা সেদিনকে বলছেন, ঠাকুর বড়দা আমাকে মিষ্টি খাইয়েছে, বড়দা সত্যিই ভালো, সত্যিই কিন্তু বড়দা আমাদের সত্যি করে যোগ্য বড়দা। এই ঠাকুরের কাছে কি বললি? ঠাকুর চিৎকার করে, কি বললি? বলি ঠাকুর বলছে, শোনো, ছোটকে বড় করো না মুনি, ছোটকে বড় করো না মুনি, তাহলে বড় ছোট হয়ে যাবে না। ছোটকে বড় করো না মুনি, তাহলে বড় ছোট হয়ে যাবে না। কত গুরুত্বপূর্ণ কথা। হ্যাঁ, এমন ঠাকুরের এই গম্ভীর কণ্ঠ শুনে সিদ্ধার্থ একদম ছোট ছোট হয়ে গেছে। তখন ঠাকুর বলছেন, কি ভুল করলো? শোন, আবার তাকাচ্ছে। খানিকক্ষণ বাদে বলছেন যে, ঠাকুর ছোটকে বড় করে কারা, বড়কে ছোট করে করার কথা বুঝলাম না। তখন তুমি জেনেটিক্স নাকি করা, যাদের জিনে গন্ডগোল আছে তারা কিন্তু মাত্রা জ্ঞান ঠিক রাখতে পারে না। ঠাকুর বলছিলেন ভাবিসুন্দর ভাষা, ঠাকুরের বাণী, শ্রেষ্ঠে যারা সহজ জানাত তারাই শ্রেষ্ঠ বংশজাত। যাদের শ্রেয়ের প্রতি শ্রদ্ধা নেই, তাদের কিন্তু বংশের মধ্যে ইন্টারপ্রিটেশন আছে, তাদের মধ্যে কিন্তু এলোমেলো ব্যাপার আছে। আর শ্রদ্ধাই তো ভালোবাসা, ভালোবাসাই তো শ্রদ্ধার পরিভোগ করে। পুরুষোত্তম ঠাকুর অনুকূলচন্দ্র এই শিক্ষা দিয়ে বলছেন, শ্রেষ্ঠ টানে বৃত্তি কাবু, সেই তো হলো টান। ওই টানই তো ভালোবাসা, শক্তি মুক্তি।
তাহলে শ্রেষ্ঠ টানে বৃত্তি কালো। ঠাকুর বলছে সারা যদি কুত্তা যদি প্রভু ভক্ত হয়, তার সামনে যদি রসগোল্লার হাঁড়ি বসিয়ে রাখিস, সে কিন্তু প্রভু মুখে দিতে চাই না, খাবো না খাবো না। যতক্ষণ না প্রভু বলছে, সে কিন্তু রসগোল্লার মুখে কিন্তু হাঁড়িতে কিন্তু সে মিল দেবে বা জীব দেবে। এই পুরুষোত্তম ঠাকুর চন্দ্র এমন তো নির্ভেজাল খাঁটি ভালোবাসা চাইতে। এবার আস্তে আস্তে যা পরিস্থিতি হয়ে যাচ্ছে, কারণ ঠাকুরের কথা শোনাচ্ছি তো, পরম পিতার অমৃত কথা। আমি অনেক মানুষ দেখেছি ঠাকুরের জগতে, যারা সঠিকভাবে ঠাকুরকে ভালোবেসে চলেছে, তাদের জীবনটা কিন্তু মধুর হয়েছে। একটু আগে বলছিলাম যেন কালের অবতার পর্দা, জিজ্ঞাসা করছি দাদা এই কথাটা হঠাৎ বললে কেন, অনেকদিন তোমাদের কাছে শুনিনি। হ্যাঁ, পুরুষোত্তম যখন আসে, হায়ার এনার্জি যখন ম্যানিফেস্ট হয়, তার কিন্তু ফুল তৈরি হয়ে যায়। এটা কিন্তু তিনি দয়া করে করুণা করে তৈরি করেন। শয়নস্যুত বৃত্ত বিধান তমস্যায় সতীবস্তি অধিকার হইল, তিনি কিন্তু ফুল তৈরি করে দেন। কেন করে দেন? ওটাই তার টেস্ট। এটা ঠাকুরের একটা ইংরেজি বানিয়ে দেওয়া আছে। ঠাকুর বলছেন ম্যাস অ্যান্ড ম্যাগনিটিউড ক্রিয়েট ফুলস, ফুলস সাপোর্ট দেম উইথ দেয়ার এক্সিস্টেন্সিয়াল এফিসিয়েন্সি। পরম শক্তি যখন আবির্ভূত হয়, তিনি ফুল করে দেন। কে কোন দিকে যাবে, চুম্বকের যেমন সাউথ পোল নর্থ পোল থাকে, কে কোন দিকে যাবে তার পছন্দের উপর ঠাকুর ছেড়ে দেন। আমরা দেখতে পাচ্ছি ঠাকুর এত ভালোবাসার বিলালে, এত টান, এত গভীরভাবে কিভাবে না ভালোবেসেছে। একবার দেবী প্রসাদ মুখোপাধ্যায়ের কথা কাকা বলছিল, দেবীটা কিন্তু আমায় গল্প করছে। এক ভদ্রলোক চিঠি লিখেছে, ঠাকুর পাবনায় কত সুন্দর ছিলাম, আপনি আমাদের স্নান করিয়ে দিতেন, গায়ে তেল মাখিয়ে দিতেন, একসঙ্গে পর্দায় আমরা স্নান করতাম, উঠে আসতাম, কত জলবিধি করতাম। কি সেই অপ্রম ভালোবাসা, সেই অপরিমিত ভালো, একদম পরিমাপহীন ভালোবাসার কথা মুখে নিয়ে আজ বেঁচে আছে। আবেগ চরিত মনটা একদম চিঠি দিয়েছে। আর দেবী প্রসাদ মুখার্জিরা ঠাকুরের কাছে ঘুরে শোনাচ্ছেন, ঠাকুর সব শুনে শুনে বলে হুস, ওই যদি টান থাকতো, যদি আমার ছেলে থাকতেই পারতো না। ওই স্মৃতি আছে, অনেক বড় কথা, যদি স্মৃতি আছে কিন্তু টান, এই স্মৃতি আছে কিন্তু টান নেই। যদি ওর টান থাকতো, সাথে আমাকে ছেড়ে থাকতেই পারতো না। ঠাকুর ছেড়ে যান সবাই, তিনি সব জায়গায় সবাইকে ছেড়ে দিলেন। যখন এলেন তখন কেষ্টদাসকে সাজিয়েছেন। অনেকে বলছে কেষ্টদাস বা আপনার হিমায়তপুরে ঠাকুরের সঙ্গে একটু বসে আছে, কিসে একই পাড়াতে। তখন পাড়া কত তো বাঁশের পাড়া তৈরি হচ্ছে, বাঁশের পড়ায় ঠাকুর বসে আছেন। কেষ্টদাস সে কিন্তু জাতিতে বৈষ্ণব। তার ঠাকুরের এক সম্পর্কীয় মামা, কত ঠাকুরের মামার বাড়ি আপনার হিমায়তপুরে চৌধুরী বাড়ি, হেমচৌধুরী। হেমচৌধুরী একবার দেখে দিয়েছে, বলল এই সারাই তো তুই বাউনের সঙ্গে বসে আছিস। এতে কেষ্টদাসের মনে খুব লেগেছে। ঠাকুরকে চর্চা করে কেঁদে বলছে, ঠাকুর এইভাবে আমাকে অপমান করলো। তখন ঠাকুরকে দেখ, তুই যদি আমার কথা শুনে চলিস, তোদের বলে একদম পুজো কর। বলে কেষ্টদাস ঠাকুর তাকে এমন তুললে, মানে ঠাকুরের কাছে যারা যেত সবাই, আর কেষ্টদাসও বলতে লাগলো ঠাকুর সব আমাকে দিয়ে দিয়েছে। ঠাকুরের কাছে আর লোক নেই, সব লোক কেষ্টদাসের কাছে চলে গেছে। কিরকম টান বুঝে রাখে, কিরকম টান বুঝে রাখে, সব লোক কেষ্টদাসের কাছে চলে গেছে। তার ঠাকুরের কাছে থাকলেই তো ঠাকুর বলে এটা কর সেটা কর, আর কেষ্টদাস তো সেই বড় বড় দার্শনিক কথা বলছে, আর ঠাকুর তাকে পাঠিয়ে দিচ্ছেন। শেষ পর কেষ্টদাস চক্রান্ত বলল ঠাকুরকে মারা। তখনকার দিনে পটাশিয়াম সাইনেট দুধের সঙ্গে মিশিয়ে ঠাকুরকে দেয়া, পাবনা হিমায়ত। অধ্যাপক অনিল সরকারটা বলতেন সেই পটাশিয়াম সাইনেটটা, দুধটা ঠাকুরকে দিতে গিয়ে হাতে ছলকা লেগে পড়ে গেল। একটা বিড়াল যাচ্ছিল, বিড়াল খেয়ে মরে গেল সঙ্গে সঙ্গে। এখন কেষ্টদাসের চক্রান্ত ফাঁস হয়ে গেছে। তখন এসে ঋত্বিকাচার্য কৃষ্ণ প্রসন্ন ভট্টাচার্য বলছেন, ঠাকুর আপনি তো নিজে নিজেই বলেছেন কেষ্টদাস যদি পেচ্ছাপ করে দেখে কত অনুকূল সেই মুখে ভেসে যায়, এ কথাও তো আপনি বলেছেন। ঠাকুর গম্ভীরভাবে বললেন, কেষ্টদা আপনি ওর কাছে গেছিলেন? বলছেন না ঠাকুর, আমি তো যাইনি।
তখন ঠাকুর বললেন, শালা সতী নারীকে তার যদি বর বলে তুমি বেশ্যাবাড়িতে যাও, সে কি বেশ্যাবাড়িতে যাবে? সতী নারীকে তার যদি স্বামী বলে তুমি বেশ্যাবাড়িতে যাও, সে কি বেশ্যাবাড়িতে যাবে? কত গভীর কথা, সে তো যাবে না। ও তো মুখের কথা, ঠাকুরের যে অন্তরের কথা, ঠাকুরের যে সেই যাকে বলে আত্মবাক্য, সেই আত্মবাক্য তার ঠাকুর আমি তো জানি দেখবে। এইভাবেই চালুনির মধ্যে পুরুষোত্তম ভগবান শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সবাইকে তিনি দিয়ে দিলেন। একটা সময় তো খেপু কাকা তাকে এত গুরুত্ব দিলেন, আমরা যারা আলোচনা প্রসঙ্গে করেছেন সঠিকভাবে যদি করে থাকেন, 1939, 40, 41, 42 ঠাকুর খেপু কাকার কথা পাবনা হিমায়। খেপু কাকা দেখছে তার ওকালতি ব্যবসা চলছে না, দাদার এদিকে সব ফুলে ফেলে যাচ্ছে, এত লোক, এত বড় বড় সব লোকজন আসছে, এত অর্থ, এত পয়সা, মাথাকে ঠিক রাখতে পারে? খেপু কাকা সেখানে তো বড়টা পারতে পারে না। খেপু কাকা গুরুত্ব বলে প্রতিদিন। আবার 1939 থেকে 7 বছর ইষ্টভীতি, 46 সালে ঠাকুর চলে এলেন, 1939 সালে ইষ্টভীতি চালু হলো। তার আগে তো আপনার হিমায়তপুরে কোনো রোজগার ছিল না। 46 সালের সেপ্টেম্বর মাসে ঠাকুর চলে এলেন। সেই কাশিদা, সেই সুশীল বোসদা, রাজের মজুমদার এসে ঘর ভাড়া করলো, দেওঘরে বৈদ্যনাথ ধামে বড়াল বাংলো, সেখানে ঠাকুর চলে এলেন। চলে আসার পরে আর তো কেউ আসে না, কারণ ওদিকে দেখতে পাচ্ছি খেপু কাকার ছেলেদের পড়াশোনা আছে, দেখতে তারা কষ্টে পড়বে। কলকাতায় খেপু কাকা বাসা ভাড়া নিলেন। আমার মনে পড়ে যায় মানুষ রঞ্জন চক্রবর্তী 2 নম্বর বার অ্যাসোসিয়েশনে বসত, দিলীপ দত্ত, বলাই রায় যে অ্যাডভোকেট জেনারেল ছিল, তাদের আমার অত্যন্ত স্নেহ করতেন। দেওঘরের খবর আমি সব নিয়ে দিতাম খেপু কাকার ছেলেকে। তা যাই হোক, সেই মানুষরা এখানে চলে এলেন। এইভাবে শুরু হলো। এইদিকে বর্দা 46-এর পরে 48-এ দখল করে নিল ফিলান্থ্রপি দখল করে নিল। এবং সবচেয়ে অসহায় পরিস্থিতি, অনেকে বলতেন, আমার ঋত্বিকেরা বলতেন, প্রবীণ ভক্তরা বলতেন, শেষের দিকে ঠাকুর কারোর সাথে দেখা করতে চাইতেন না। প্রেমের যমুনা কাঁদিয়া আকুল, যদি কেউ পড়ে রাখেন। আজকে বড় গুরু দায়িত্ব, গুরুঘাটি সৎসঙ্গ আশ্রমে বিরাট দায়িত্ব। দেওঘরে কিন্তু ঠাকুর নেই, পরিষ্কার ঠাকুর নেই। যখনই ঠাকুর থাকাকালীন বর্দা আবার নতুন করে তার জন্ম উৎসব চালু করতে লাগে। খেপু কাকা একবার বলেই বসলো, পাবনা দাদার হচ্ছে আমার হবে। তাহলে এই যে এইদিকে বর্দার জন্ম উৎসব বাণী চলছে, ঠাকুর এমন অসহায় হয়ে পড়লেন, তার নিজের হাতের তৈরি লোকগুলো সব কিন্তু বর্দার কাছে নিজেরা বেঁচে দিল। অ্যালাউন্সের লোকে পয়সা নেই। লুকা অধ্যাপক অনিল সরকার, সেদিকে বর্দা হট করে ঝম করে একটা বলা চলে যে তিনি ক্রস ছিলেন, তিনি ছিলেন তখনকার এসপির ক্রস, এই রাঙা বন্দি, হট করে বিয়ে করলেন। এসপির মাথায় রাগে আগুন, তার খাবার কেড়ে নিয়েছে। তিনি কিন্তু তখনকার দিনে ওই যোগেশ্বর সাহেব মামলাতে 3 জনকে গ্রেপ্তার করলো। বর্দার অ্যারেস্টেড, অধ্যাপক অনিল সরকার অ্যারেস্টেড, আর সময় যারা ছিল অ্যারেস্টেড। ঠাকুর তখন কিছুদিনের তিনি ভূমিকায় চলে গেলেন। একদিন অধ্যাপক অনিল সরকার আমাকে বলছেন, সেদিন কি আমরা সবাই ঠাকুরের সাথে বসে যে জানিছি, আর ঠাকুর সেদিন খুব পাবনার কথা বলছেন, পুরোনো আমলের কথা। হঠাৎ ঠাকুর বলছেন, কথা বলতে বলতে বলছেন, এই এই যে জুডাস, জুডাস থেকে যাদের বলি, সেই যীশু খ্রিস্টের যে জুডাস, এই যিশুর যে 12 জন শিষ্য ছিল, এই 12 জন শিষ্যের মধ্যে জুডাস ছিল না, এটা আমায় দেখাতে পারিস? ঠাকুর বলছেন, ঠাকুরের যে ঘনিষ্ঠ 12 জন ছিল, যীশু খ্রিস্টের 12 জন ডিসাইপল ছিল, তো শিষ্যদের মধ্যে 12 জনের মধ্যে জুডাস ছিল না, একবার আমায় দেখাতে পারিস? সব তো বইটই থাকে, সঙ্গে গেলে বইটই সবাই নিয়ে তো খোঁজ করে নানা রকমভাবে ঘাটা হলো। বলছে আমরা তো বলতে পারলাম না এই 12 জনের মধ্যে বাইরে জুডাস ছিল, আমরা তো দেখাতে পারলাম। তাহলে জুডাস কিন্তু ওই 12 জনের মধ্যেই ছিল। সেই কিন্তু বিশ্বাসঘাতকতা করেছিল, কয়েকটা স্বর্ণমুদ্রার বিনিময়ে যিশুকে ক্রুসিফাই করার জন্য তুলে দিয়েছিল। আজকের মানুষ কিন্তু সেই মানুষই আমরা। আপনাকে একটা ঘটনা প্রত্যক্ষ প্রমাণ করাই। 1967 চুনিলাল রায়চৌধুরী বিজ্ঞাপন দিচ্ছে, পড়ে সমস্যা।
আমার আলোচনা পত্রিকা সিরিজ পরেশ ঘোড়া ঠ্যাং ভেঙে পড়ে আছে, শীর্ষেন্দুবাবু স্ত্রীকে দীক্ষা দিয়েছিল। পরেশ ঘোড়া আমি গেলুম, অবস্থা খুব কঠিন। আমাকে বলছে উত্তম ভাই খুব কষ্টকর, কিছু পয়সা দিতে পারো, আমার বইগুলো তুমি নিয়ে চলে যাবে। আমার কিছু পয়সা দিয়ে দেবো। প্রণব চ্যাটার্জির ঘরে জাস্টিস প্রণব চ্যাটার্জি আমার খুব স্নেহ করত। কোনোদিন প্রাইমারি স্কুলে অনেকগুলো মাস্টারের অর্ডার করিয়ে দিয়েছি, সব চাকরি হয়ে। তখনকার দিনে 1015 টাকা ফিস পেয়েছি। রাত্রিবেলা দেওঘর চলে গেলাম, হাইকোর্ট থেকে বাবাকে কদমতলার বাড়িতে ফোন, ল্যান্ড ফোন তখন, যে বাবা আমি দেওঘর যাচ্ছি। তখন আমাদের উজ্জ্বল আমাদের সঙ্গে ছিল আমার খুব ভাই। রাতের অন্ধকারে দেওঘর গেছি, 1টার সময় পৌঁছি, 2টোর মধ্যে, কারণ লোকে দেখতে পেলে ওই বই নিয়ে যাচ্ছি, আটকে দেবে, ওই বই নিয়ে আমি চলে এসেছিলাম। সেই বইয়ে ঠাকুর থাকাকালীন যত সমস্ত আলোচনা পত্রিকা সব সিরিজ এই অধমের কাছে আছে। পরেশ ঘোড়া মারা যাওয়ার আগে আমি দিয়ে গেছি, সেখান থেকে পড়ে শোনাচ্ছি। দেখুন ঠাকুরকে কি বেকায়দায় ফেলেছে, আপনারা বুঝে দেখুন। এই ইতিহাস কিন্তু আপনাদের কেউ বলবেন না, বিজ্ঞপ্তি দিচ্ছি। ঠাকুর তখন আছে 1967। আশ্রম সংবাদ পৃষ্ঠা 707, পাঞ্জা সম্বন্ধে বিজ্ঞপ্তি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর কর্মীগণের পবিত্র পাঞ্জা অর্পণের দায়িত্ব সম্পূর্ণভাবে পরম পূজ্যপাদ বর্দার উপর ন্যস্ত করিয়াছি। ঠাকুর বর্দা চাইছেন বাবা আমাকে সব দিয়ে চলে যান, এমনি জাগতিক সম্পত্তি সব নিয়ে নিয়েছে, যে বাবার যে পাঞ্জা ঋত্বিক যে দায়িত্ব কৃত কর্তব্য, সেইটাও কিন্তু ঠাকুরের কাছ থেকে বড় ছেলে ফিরে নিতে চাইছে। কি বেকায়দা ঠাকুর! এদিকে শিষ্যরা ঠাকুরের দলে না যোগ দিয়ে বর্দার দল ভারী করেছে। কয়েকজন ব্যতিক্রমী লোক তারা ওখানে আছে, কিন্তু বেশিরভাগ লোক ঠাকুর যাদেরকে হাতে বললে সংসারে রাখেন না, নিজে কষ্ট করে ভাইকে লালন করেছে, বোনের বিয়ে দিয়েছে, সেই ভাই বোন পেছনে পড়ে যায়। এ তো অনেক সংসারই ঘটে। ঠাকুরও কিন্তু এমন অবস্থারই শিকার হলেন। ঠাকুর সেই খুব ভরা ভালোবাসা দিয়ে সবাইকে তৈরি করলেন। ঠাকুর যে পুরুষোত্তম বাদ প্রতিষ্ঠার জন্য এলেন, তারা ছবি থাকবে না। রাম কৃষ্ণ বুদ্ধ যিশু মোহাম্মদ রূপায়িতম চৈতন্য রামকৃষ্ণ অনুকূলম উদ্ভূত নিপুণম শাশ্বতম বর্তমান। এই অবতার পুরুষ ভিন্ন, কারোর ছবি থাকবে না। পুরুষোত্তম বাদকে তিনি প্রতিষ্ঠার জন্য এলেন। আর এরা কি করছে, যখন দেখছে যে খেপু কাকা তো ওইদিকে সব কেড়ে নিচ্ছে, তখন কি করলেন, বড় মা যেখানে একটা লক্ষ্মী মায়ের ফটো আছে, নিচের দিকে পটপট দিয়ে এগুলো সাজানো তৈরি করা ফটো, এই ফটো বর্দা চালু করে সব জায়গায় ছড়িয়ে। আগে কিন্তু ঠাকুরের পুঁজি হতো, ঠাকুরের মধ্যেই তো বড় মা বর্দা সবাই আছে। এই চক্রান্ত শুরু করলো প্রথম পাবনা থেকে। দেওঘরে আসার পরে তলায় তলায় ছিল, আর ঠাকুর চলে যাওয়ার পরে তো একদম নাককে লাট শুরু হয়ে গেল। সব তৈরি করা ফটো, দেখবেন একটা লক্ষ্মী নিয়ে বসে আছে, বড় মা কোনোদিন ওইভাবে বসেননি। ওগুলো সব তৈরি করা ফটো, সব মিথ্যাগুলো লক্ষ্যে শেখানো হয়। কি বলছেন ঠাকুর? এই যে ঠাকুর পবিত্র অর্পণের দায়িত্ব সম্পূর্ণভাবে বর্দার ওপর ন্যস্ত করিয়াছে। বর্দা চাইছে যে বাবা আমাকে এবার সংগঠনের সব দায়িত্ব যাতে বর্দা আমাকে দিয়ে দেয়, অর্থাৎ ঠাকুরকে তখন থেকেই যাতে বাতিল করা যায়। আপনি চাইবেন, ধরুন আমার বাবার সাথে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি কি বলবো বা বাবার ব্যাংক অ্যাকাউন্ট আছে, বাবা তোমার ব্যাংকে যেগুলো আছে আমাকে আগে দিয়ে দাও, আমি বলবো? কোনো মানুষ বলবে? কিরে, ধর বাবার সঙ্গে আমার ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আমি বাবা আমারই টাকা বাবার কাছে জমানো থাকতো, আমি কখনো বাবার অনুমতি ছাড়া, বাবা যতদিন সুস্থ ছিলেন বা সুস্থ অবস্থাতেই তিনি চলে গেছেন, তার সিগনেচার ছাড়া তেমন কোনো টাকা তুলিনি। তাহলে এই যে কতখানি চক্রান্ত, ঠাকুর 67-এ বেঁচে আছেন, আর সেই 1967-এ এই বিজ্ঞপ্তি প্রকাশ হচ্ছে আলোচনা পত্রিকাতে, বলছে আমাকে ন্যস্ত করে দিয়েছে। কি বলছেন? আপনার জায়গাটা বলছি, পরম প্রেমময় ঠাকুর কর্মীগণের পবিত্র পাঞ্জা অর্পণের দায়িত্ব সম্পূর্ণভাবে পরম পূজ্যপাদ বর্দার উপর ন্যস্ত করিয়াছি। তাহার সান্নিধ্য ও সাহচর্যের ফলে
কার সান্নিধ্য? ঠাকুরের সান্নিধ্য, ঠাকুরের সাহচর্য নয়। তার যে সান্নিধ্য করবে, তার যে সাহচর্য করবে, কতখানি লিখছে কে? চুনিয়া রায় চৌধুরী, কিরণ মুখার্জি, আমার মৃত্তিকার, বিলেন মৃত্যু, সব কেষ্টদার। হ্যাঁ, কেষ্টদার কাছ থেকে তৈরি হয়েছে। তার মধ্য দিয়ে বিদ্যাপতি প্রকাশ হচ্ছে। যে বরদার সান্নিধ্য, যে বরদার সাহচর্য করবে, ঠাকুরের নয়। কি হচ্ছে? তাহার সান্নিধ্য ও সাহচর্যের ফলে তিনি যাহাকে যখন যে পাঞ্জার উপযুক্ত বিবেচনা করিবেন, তাহাকে সেই পবিত্র পাঞ্জায় অভিষিক্ত করিবেন। করলেন বরদা। ইহাই পরম পূজ্যপাদ বরদার উপর শ্রী শ্রী ঠাকুরের নির্দেশ। বরদার উপর নির্দেশ, সাধারণ লোকের উপর তো নির্দেশ। তাহলে 1967 আপনি ধরুন একটা ঘর সংসার করেছেন, ছেলে পুলে পরিবার পরিজন আছে। এখন যদি দেখা যায় আপনার থেকে সব কেড়ে নিতে চায় ছেলে পুলে, জাগতিক পিতা হিসেবে আপনার কিরকম লাগবে? আবার যদি দেখেন আপনারই তৈরি লোকজন তাকে সেই কাজে সহযোগিতা করছে, তাহলে আপনার আর কিরকম লাগবে? আর একটা ঘটনা করছে, কাজেই পাঞ্জার জন্য কোনো প্রকার সুপারিশ করা থেকে বিরত থাকাই বাঞ্ছনীয়। পাঞ্জার রেকমেন্ডেশন করা যাবে না। বর্দার লোক ছাড়া ঠাকুর থাকাকালীন সেই রাস্তা বর্দা বন্ধ করতেছে। তারপর আর একটা করেছে, এদিকে দাদাকে দিয়ে কি করাচ্ছে ছোট। তাহলে আমার মনে হয় ছেলের একটা হ্যাঁ, কত তারিখে দিয়েছে? 12/11/1967। ওইটা কত তারিখে? 12 নভেম্বরে। আরেকটা কত তারিখে দিয়েছে? আরেকটা ছিল মানুষের জীবন তথ্যগুলি সুবিনায়িত তৎপরতায় স্ফোটন দীপ্তিতে উচ্ছল হয়ে ওঠো। সেই উচ্ছল তৎপরতায় তুমিও তৃপ্ত হয়ে ওঠো, সার্থক হও, কৃপাদীপ্ত হও। সব যা কিছুকে সৌষ্ঠব তাৎপর্যে বিনায়িত করে প্রত্যেকের অন্তঃকরণে উচ্ছল তৎপরতায় দীপ্ত হয়ে ওঠো। তোমার কৃতিতপ সার্থক হোক, তোমার কৃতিতপ সার্থক হোক, দীপ্ত কৃতি ঊর্জনায় তোমার প্রতি পদক্ষেপ যেন সুদীপ্ত হয়ে দীপালির মুগ্ধ তাৎপর্যে উচ্ছল হয়ে ওঠে। আর সেই উচ্ছলতার প্রতি পদক্ষেপে তুমি সকলেরই অন্তরেতে ক্রিয়াদীপ্ত তৎপরতায় দুনিয়াকে উচ্ছল করে তোলো। সার্থক দীপ্তি শুভ সন্দীপনায় দীপ্ত হয়ে সকলকে প্রদীপ্ত করে তুলো। তুমি সার্থক হও, দীপ্তি উচ্ছলা শ্রীমণ্ডিত হয়ে তোমার অন্তঃকরণ, পরিবেশ ও প্রত্যেককে সমৃদ্ধ করে তুলো। সার্থক হও, সার্থক করো। আর ওই সার্থক দীপালি তোমাকে চারিদিকের দুনিয়া সব কিছুতে সৃষ্টদীপ্ত করে তুলে, সৃষ্টদীপ্ত করে তুলে উচ্ছল হয়ে ওঠে। পরম পিতার কাছে আমার এই প্রার্থনা, তোমার বাবা। মানে 1 মাস আগে কি দেখতে পাচ্ছি, ঠাকুর থেকে পাঞ্জার অধিকার করে নিচ্ছি, সবাই ইনসিকিউর ফিল করছে, দাদাকে দিয়ে বানিয়ে। আমি একটা অভিজ্ঞতার কথা বলি। ছোট থেকে জিতনি দেওঘরে যাতায়াত ছিল। 1992 সালে এই কাকা এখানে বসে আছে। কি অপরাধ? ঠাকুরের যে পূর্ণাঙ্গ প্রার্থনা ছিল, প্রথম ঋত্বিক বই পাবনা থেকে আর্য সন্ধ্যা, ঠাকুর তো আর্যাচারে আমাদের অভ্যস্ত করে তুলতে চেয়েছে। সেই আর্য সন্ধ্যাটা প্রবর্তন করতে চাইলেন আমাদের তরুণ। কিছু তরুণ যুবক তারা বিরোধিতা করছে, কিন্তু সবাই বাবার বৈশিকারী। কেউ কল্পনাও করতে পারেনি যে ওই 1992-তে গীতনিতে ওই ঘটনা ঘটবে। কাকা তুমি সেদিন নিশ্চয়ই ছিল, আমিও উপস্থিত। আজ থেকে 33 বছর আগের ঘটনা বলছি। মাইক কেড়ে নেওয়া,
অধ্যাপক অনিল সরকার, বীরেন্দ্রনারায়ণ গোস্বামী, সুদীপ কুমার কথা ছিলেন সেদিকে, সুদীপ কুমার বসু, আজকে মাইক কেড়ে না। তখন বয়সটা আমার কম ছিল, আমি সবাইকে বললাম যে এতই তো ছিল, বীরেন্দ্র ছিল, যে যখন কাড়াকাড়ি হলো আমি তখন পরিষ্কার বললাম যে এই সংকট ঘনিয়ে এসেছে, আপনারা একটা নতুন করে নির্বাচন করুন। বড়রা তারা আমার কথা শুনুন কেন, সবার তো বাবার থেকে বয়সে বড়। আমি বললাম যে আপনারা রেজিগনেশন দেবেন না, ওদেরকে জিতে আসতে দেন, অর্থাৎ ভোট হয়, সংগঠনের ভোটে এসে স্বস্থানীয় পদাধিকারীরা ভোটে এসে যাতে ভোট দিয়ে আমার কথা শুনল না, রাগ করে রেজিগনেশন দিল, এবং রেজিগনেশন দেওয়ার ফলে কী হলো, ওরা আশ্রমের প্রশংসালিপ্ত নিয়ে নিল। আজকে যারা চালাচ্ছে এরাও পুরো হয়ে গেছে, অনেকে আবার তাদের অবস্থা খুবই খারাপ। সেদিনের যারা যুবক ছিল, যারা মাইক পেরে নিয়েছিল, এখন তাদের মধ্যে গুতগুতি আর মামলা করার জন্যে আমার উল্লেখ অ্যাডভোকেট তার বাড়িতে গিয়ে হাজির হয়েছিল। তাহলে আজকে কি ভয়ঙ্কর পরিণতি। তারপরে সাদিয়া তৈরি করি 1992 সালে যখন আমি চলে এলাম, দাদার সঙ্গে ঘুরি উচ্চগত কাজল দার সাথে, অধ্যাপক অনিল কুমার সরকার এই ঠাকুরের সামনে এসে বলছি, আমার দুটো হাত ধরল, তুই আমার সঙ্গে থাকবি না, হয় তুই বলতেন, বলার যোগ্য আমি তাই। আমি আবার সাদিয়া শুরু করি। 2005 সালে অধ্যাপক অনিল সরকার চলে গেলেন। আমার একটাই প্রস্তাব ছিল যে ঠাকুরের যে অর্ঘ আসছে তার 25% অর্ঘ, আপনি তো নিশ্চয়ই ছিলেন, ঠাকুরের প্রচারের জন্য ব্যয় করি। ঠাকুরের যে মিশনের প্রচার, দুটি ছেলে ঘটনাচক্রে একজনের বাড়ি ভিত্তিকও আমি, ওদের তুষার বাবা কথা গেল, তুষারের বোনকে কেউ দীক্ষা দিতে পারে না। অধ্যাপক অনিল কুমার সরকার ফেল, সুদীপ বসিদার ফেল, আমার একটি বীরেন্দ্রনারায়ণ গোস্বামীও ফেল। সেই মেয়েকে আমি ঠাকুরের দীক্ষা দিই, সে অকালে মারাও গেল, বাদ দাও। কিন্তু এরা আমাকে বলল যে আপনি তো দাদার দলেও আছেন, আবার এখানেও আছেন। আমার খুব ভিটে লাগলো কথাটা। আমি দেখল এইসব ছেলের সঙ্গে চলা যাবে না। আমার বাবা বললেন, আমি চলে এসেছিলাম ছেলে, তারপরে আর আমি সাদিয়া যাইনি। এবং 2005 সালে যে যাওয়া বন্ধ করলাম, তখনই ঠিক করলাম যে একটা নিজেরা কিছু না করলে হবে না, কারণ এই যা পরিস্থিতি, তারপরে যা হয়, গ্রহচক্রের দিনে চলে। 12 সাল অজস্র লোককে নাম বিতরণ করেছি আমি, বহু মানুষ কি না করেছি। আমি ঋত্বিক হিসাবে আমার যে যজমান অনুচর্যা, আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করেছি। অনেক বেশিরভাগই সব ঠাকুরের যেমন দুর্গতি হলো, ঠাকুর যাদের তৈরি করলেন তারা ঠাকুর থাকাকালীন ঠাকুরকে ছেড়ে বর্দা করে জড়িয়ে দিল। আজকে কিন্তু সেই পরিস্থিতি, কিন্তু তাহলেও কিছু মানুষ আছে। কিন্তু এই যে সংকটকাল, তোমার কথা এটা বলতে পারে না। হয়তো সোশ্যাল মিডিয়া অনেকে ঠাকুরের কথা বলছে, যদি দেখেন লেজ মাথা আছে, দেখবেন নাহলে বিজ্ঞান, নাহলে অমুক, কোথাও না কোথাও লেজ মারা আছে তার। কিন্তু আমরা সক্রিয়ভাবে যে কাজ শুরু করেছি, আমাদের কিন্তু ঠাকুরের বার্তা পৌঁছে দিতেই হবে। শারীরিক সমস্যা আমাদের রোগ কম হতে পারে, কিন্তু এটুকু বলতে পারি, মত মাতাতে একটি হয়ে ঠাকুরের বাড়ি দুটো লোক বৈষ্ঠ নেশায় চলে যদি দক্ষতালে, রূপ বেঁধে তাই ভর্তুনা। এটা কিন্তু ঠাকুরের আত্মবাক্য। কিছু কথা ঠাকুরের আছে যেগুলো আত্মবাক্য নয়। আমি কাটিলার ছেলে হয়ে আসবো, এসব আত্মবাক্য নয়, এসব ঠাকুর ভুলিয়ে রেখেছেন। ছোট মনে মনে চাইছেন, তাই ঠাকুর করে দিয়েছেন। এগুলো কিন্তু আত্মবাক্য নয়, ভুলিয়ে রেখেছেন। কিন্তু ঠাকুরের বাণী কি? পূর্ববর্তীকে অধিকার করে আয় পরবর্তী দাবি। এইগুলো হচ্ছে আত্মবাক্য। এই আত্মবাক্য মানেই কিন্তু ঋষিমুনির সিদ্ধভাগ, গলদবিহীন বাস্তব কথা, বোঝো পারো করতা। এই পুরুষত্ব হচ্ছেন আত্মবাক্য। আজকে বড় সংকট সময় আমরা উপস্থিত। আমাদের যে আশ্রমের যে সংকল্প,
আমরা যারা কয়েকজন আছি আমরা মোটামুটি ঠিক করেছি যে কিন্তু প্রতি জেলায় জেলায় আমাদের 1000 করে কিন্তু